জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে ফের বিএসএফের পুশিনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের চেষ্টায় ব্যর্থ, কঠোর নজরদারি। যুক্তরাষ্ট্র জুড়ে নীরবে ছড়াচ্ছে অদৃশ্য পরজীবী সাইক্লোস্পোরা, নিউ ইয়র্কেই শনাক্ত প্রায় 400, উদ্বিগ্ন অভিবাসীরাও। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। শনিবার ভোরে এক বৃদ্ধ ও 2 নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই 3 জনকে আটকে রেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পুশিনের চেষ্টা প্রতিহত করে। এই ঘটনার পর সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। নিউ ইয়র্কে নীরবে ছড়িয়ে পড়ছে অদৃশ্য এক পরজীবী সাইক্লোস্পোরা। খালি চোখে দেখা না গেলেও শরীরে ঢুকলেই শুরু হতে পারে ডায়রিয়া, পেট ব্যথা, বমিভাব আর চরম দুর্বলতা। মে মাস থেকে কেবলমাত্র নিউ ইয়র্কেই সংক্রমণের শিকার প্রায় 400 জন। উদ্বেগ বাড়িয়ে মিশিগান, ওহাইও ও ইলিনয় সহ আরও কয়েকটি অঙ্গরাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। নিউ ইয়র্ক থেকে আরিফুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল অঙ্গরাজ্য নিউ ইয়র্ক। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো অভিবাসীরও ঠিকানা এই অঙ্গরাজ্যে। এবার সেই নিউ ইয়র্কেই নীরবে ছড়িয়ে পড়ছে এক অদৃশ্য পরজীবী সাইক্লোস্পোরা। খালি চোখে দেখা যায় না, কিন্তু শরীরে প্রবেশ করলে দিনের পর দিন থাকতে পারে ডায়রিয়া ও পেট ব্যথা, সাথে থাকতে পারে বমিভাব আর চরম দুর্বলতাও। মে মাস থেকে এখন পর্যন্ত নিউ ইয়র্কে শনাক্ত হয়েছে প্রায় 400 সংক্রমণ। মিশিগান, ওহাইও ও ইলিনয় সহ আরো কয়েকটি অঙ্গরাজ্যেও মিলছে আক্রান্তের খবর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দূষিত খাবার, পানি কিংবা কাঁচা ফল ও শাকসবজির মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে এই পরজীবী। সংক্রমণ বাড়তে থাকায় নিউ ইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতেও বাড়ছে উদ্বেগ। নিরাপদ পানি পান করার পাশাপাশি ফল ও শাকসবজি ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়াও খাবার তৈরি ও খাওয়ার আগে পরে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে বলছেন তারা। অদৃশ্য এই পরজীবীর উৎস খুঁজছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। চিকিৎসকরা বলছেন, আতঙ্ক নয়, সচেতনতা আর সতর্কতায় হতে পারে সাইক্লোস্পোরার বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে ফিরলে শেখ হাসিনাকে কারাবরণ করতেই হবে। তার ভাগ্য নির্ধারিত হবে উচ্চ আদালতের আপিল বিভাগে, এমন মত আইনজীবীদের। এদিকে বিশ্লেষকরা বলছেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে সরকারের সদিচ্ছা এবং প্রস্তুতি থাকাও জরুরি। বিস্তারিত শাহ আলী জয়ের প্রতিবেদনে। 24 আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গুম, খুন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আসামি হন কয়েকশো মামলার। হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব মাথায় নিয়েই দেশে ফিরবেন শেখ হাসিনা। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে তার এমন বক্তব্য শোনা গেছে। শুক্রবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, দেশে ফিরবেন ডিসেম্বরের মধ্যেই। তিনি ফিরে এলেই কি তার ফাঁসির রায় কার্যকর হবে, নাকি তিনি আইনি লড়াইয়ের সুযোগ পাবেন? আইনি প্রক্রিয়াটাই বাকি। এসব নিয়ে তুমুল আলোচনা রাজনৈতিক মহলে। যেটা নাহিদরা বলে যে আসা মাত্রই ফাঁসি, এটা তো বাচ্চা ছেলের মতো কথা আর কি। উনি নিশ্চয়ই যদি আসেন, যদি বিচারের সম্মুখীন হন, উনি ফাঁসির বিরুদ্ধে আপিল করবেন, তো এটা তো কোনো সন্দেহ নাই। এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হবেন, কারাগারে যাবেন, একদম প্লেন অ্যান্ড সিম্পল। কারাগারে গিয়ে উনি আইনজীবী নিয়োগ করবেন। যেহেতু ডিলে হয়েছে অ্যাপিলের, একটি কন্ডোনেশন অফ ডিলের অ্যাপ্লিকেশন করবেন, যেটি চেম্বার জাজ হয়ে হয়তো ফুল কোর্টে যাবে। ওই ডিলেটা অ্যাকসেপ্ট হলে ওনার মূল আপিলটা আপিল হিসাবে তখন ট্রিট হবে এবং সেই অ্যাপিলে ওনার ফেট নির্ধারিত হবে। দেশে ফিরতে চাইলে তার ভ্রমণ নথি নবায়ন কে করবে, অথবা বিচারকালীন তার নিরাপত্তা নিশ্চিত হবে কিভাবে? এ বিষয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি থাকা উচিত মনে করছেন বিশ্লেষকরা। সরকারকে ভেবে দেখতে হবে যে কোন ধরনের স্টেক আছে, তাকে আনলে তার বিপদ কি, তার লাইফ রিস্ক আছে কিনা। ওনার যে ট্রাভেল ডকুমেন্ট যদি এক্সপায়ার করে থাকে, ডকুমেন্টে যদি এনামোলিস থেকে থাকে, এগুলো দ্রুত কিন্তু সম্পন্ন করতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।
তারা বলছেন শেখ হাসিনা সত্যি দেশে ফিরে আসতে চাইলে এর পেছনে কাজ করবে দেশি বিদেশি রাজনৈতিক সমীকরণ। আমাদের দেশে তো এই বড় যে ঘটনাগুলো সিদ্ধান্তগুলো আসে, আমরা ডিপ স্টেট যেটা পপুলার হয়েছে, আমরা অনেক বছর পরে বুঝলাম যে আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ আমাদের নাই। যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে তো অনেক কিছু ব্যত্যয় ঘটবে। সে ধরনের প্রেশার আছে কিনা সরকারের উপরে, সেটা কিন্তু সরকারের বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায় না। শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি নিয়ে রাজপথে সক্রিয় অনেক পক্ষ, আর সরকার বলছে আইন চলবে তার নিজস্ব গতিতে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বন্যার পানি শুধু মানুষের বাড়ি ঘর নয়, ডুবিয়েছে তাদের স্বপ্ন। কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণে 11টি ইউনিয়নের প্রায় 5 থেকে 6 লাখ মানুষ এখন পানিবন্দী। কারো ঘরে খাবার নেই, কারো কাছে নেই বিশুদ্ধ পানি। নিজের ঘর থাকলেও উপায় নেই সেখানে থাকার। 6 দিনের জলাবদ্ধতা থামিয়ে দিয়েছে জনজীবন। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় নাইম আলচিকোর প্রতিবেদন। সকালে ঘুম ভাঙে না পাখির ডাকে, ভাঙে চারপাশের অথই পানির শব্দে। যে উঠোনে শিশুদের দৌড়ঝাঁপ ছিল, সেখানে এখন ছোট ছোট ঢেউ। ঘরের ভেতর 1 হাঁটু পানি। হারুনুর রশিদ ভাইয়ের মতো এমন অবস্থায় দিন যাপন করছেন আতব্বর পাড়ার অন্তত 50টি পরিবার। যাদের সক্ষমতা ছিল তারা অন্যত্র চলে গেছেন, আর যাদের সক্ষমতা নেই নিরুপায় হয়ে এই 1 হাঁটু পানির নিচেই বসবাস করছেন। যে ঘরে সন্ধ্যায় জ্বলত সংসারে আলো, সেখানে আজ হাঁটু সমান পানি। চকরিয়ার হাজারো পরিবারের কাছে প্রতিটি দিনই এখন দীর্ঘ অনিশ্চিত অপেক্ষার। আশ্রম পর্যন্ত আমাদের আশেপাশে বা কোনো প্রশাসনের লোক বা কিংবা কোনো পৌরসভার লোকজন আমাদের দেখতে আসেনি। ঘরগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে নেই জীবনের উষ্ণতা। বিছানা, আসবাব, চাল ডাল, কাপড়, রান্নাঘর, টয়লেট সহ সবকিছু পানিতে তলিয়ে গেছে। অনেকেই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। রাস্তার প্রাণীদেরও আশ্রয়স্থল শুকনো ঘর। আর যারা যেতে পারেননি তারা পানির মাঝেই কাটাচ্ছেন প্রতিটি দিন, প্রতিটি রাত। মানে কি বাবুর সুস্থ হবে, মানে কি চিকিৎসা করতে পারতেছে না, আমরা কিছু করতে পারতেছি না, কাপড় করতে পারতেছি না। এখানে হস্তবিষ্ট করি মানুষের কাতাহানি বাড়িয়ে বাড়িয়ে কাতাহানি সিলাই সিলাই চলি। সবচেয়ে কঠিন সময় পার করছে শিশুরা। ঘরে খাবার নেই, শিশু খাদ্য নেই, নেই ওষুধ। ক্ষুধার কান্না আর অসহায় বাবা মার নীরব চোখ এই জনপদের সবচেয়ে বড় আর্তনাদ। চুলায় আগুন জ্বালাতে পারতেছি না, ইনকাম মানে করতে পারতেছি না আর কি। অনেক পানি জমানো আছে, না খায় না দাঁড়ে না খায়, ছোট ছোট বাচ্চারা নৌকা নিয়ে বেরিয়ে গেছে। চকরিয়া ইউনিয়নের ছিকলঘাট, আতব্বর পাড়া, বড়ইতলি সহ এলাকায় চোখ যতদূর যায় শুধু পানি আর পানি। মসজিদের বারান্দা, স্কুলের শ্রেণীকক্ষ, বাজারের দোকান সবকিছু পানির নিচে। এখানে এখন মানুষের প্রতিদিনের যুদ্ধ কোনো শত্রুর বিরুদ্ধে নয়, পানির বিরুদ্ধে। তারা হলদিন সাহায্য পাই না পারবি, কোনোদিন একটা গিয়েও পাই না। এখনো বৃষ্টি ফেরো কর আগরা ঢুকে গেছে, আবার এদিকে তো বৃষ্টি ঢুকে সব বাইরে হয়ে গেছে। বন্যার পানি একদিন নেমে যাবে, কিন্তু এই অসহায়ত্ব আর বেঁচে থাকার সংগ্রামের গল্প চকরিয়ার মানুষের মনে দাগ কেটে রাখবে। নাইম আলচিকো, নিউজ 24, চকরিয়া, কক্সবাজার। আষাঢ়ের শেষ দিকে এসে বন্যায় বিপর্যস্ত দেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চল। প্লাবিত অন্তত 8 জেলা, বিপদসীমার উপরে 4টি নদীর পানি। এতে আরও 2-1টি জেলা রয়েছে ঝুঁকিতে। আবহাওয়া অফিস বলছে গত 2 দিনের তুলনায় বৃষ্টি কিছুটা কমেছে। ভারী বৃষ্টি কমে আসতে পারে সোমবার থেকে। এদিকে উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানিও আগামী 2 দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করার ঝুঁকি রয়েছে। বর্ষাকালের মাঝামাঝি ভারী বৃষ্টি হলেই ডুবে থাকে চট্টগ্রাম নগরী। এবারও তাই ডুবেছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ চারদিকেই। চরম বিপাকে বন্দরনগরীর বাসিন্দারা। বিপর্যস্ত পর্যটনের শহর কক্সবাজারের বিস্তীর্ণ অঞ্চল। ঢাকার সঙ্গে রেল চলাচল বন্ধ কয়েকদিন ধরে। পানির তোরে ঘটছে প্রাণহানি। বান্দরবানেও একই চিত্র। হঠাৎ দুর্বিপাক রাঙামাটিতেও। আবহাওয়া অফিস বলছে রয়েছে পরিস্থিতির উন্নতি হওয়ার আভাস।
ইদানিং দেখা যাচ্ছে বর্ষার শুরুতে কম বৃষ্টি হচ্ছে, পরে যায় বৃষ্টিটা বেশি হচ্ছে। আর এবছর যেহেতু এলনিনো ইয়ারে এক ধরনের চেঞ্জ দেখা যায়, যেটা হচ্ছে ইরাটিক রেইন, অর্থাৎ শর্ট টার্মে বেশি বৃষ্টি হয়। দক্ষিণাঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং গ্র্যাজুয়ালি একটু বৃষ্টি বাড়বে আগামী 3-4 দিন। এটা বেসিক্যালি যে বৃষ্টিটা হবে এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এই রিজনে। সমুদ্র বন্দরে যে 3 নম্বর সতর্ক সংকেত ছিল, এটা হয়তো আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত রাখবো। আমরা হয়তো এখনই সিগন্যাল তুলে ফেলবো। তবে ছোট ছোট মাছ ধরা নৌকা ট্রলারকে আমরা বলবো যে সন্ধ্যা পর্যন্ত সাবধানতা অর্জন করতে। সিলেট অঞ্চলেও হঠাৎ বন্যা, প্লাবিত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন এলাকা। এই অঞ্চলে কুশিয়ারা নদী এবং মনু ও খোয়াই নদের পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। এদিকে বান্দরবানে বিপদসীমার উপরে রয়েছে সাঙ্গু নদের পানি। অন্যদিকে উত্তরাঞ্চলে তিস্তার পানিও চোখ রাঙাচ্ছে। 48 ঘন্টা পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং তিস্তা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরেও বন্যার আভাস। এমন অবস্থায় স্থানীয় প্রশাসনকে সতর্ক ও প্রস্তুত থাকার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী 16 জুলাই পর্যন্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর তেজগাঁয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। জানান, প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। প্রস্তুত করা হয়েছে 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র। স্থানীয় সংসদ সদস্যবৃন্দ সবাই যার যার এলাকা ছুটে গিয়েছেন। বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে একদম তৃণমূলে গিয়ে কাজ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, স্বাভাবিকভাবে তিনি তার পুরো দলকেও কিন্তু ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন যেন সাধারণ মানুষের সাথে থেকে ত্রাণ কর্মকাণ্ডে সম্পৃক্ত হন, উদ্ধার কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করেন। বন্যার কারণে বন্ধ হওয়া পরীক্ষাগুলো বিকল্প প্রশ্নপত্রের সেটে নেওয়া হবে। সাভারে এক আলোচনা সভায় এই কথা জানান শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। যেখানে আমাদের লোকাল প্রশাসন পরীক্ষা নিতে পারছে না, তারা সেইভাবে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাচ্ছে এবং তাৎক্ষণিকভাবে আমরা সেই এলাকায় পরীক্ষা বন্ধ করে দিচ্ছি এবং পরবর্তীতে অবশ্যই নিতে হবে। দেশের স্বাস্থ্য খাতকে আরও জনমুখী ও আধুনিক করতে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দেন তিনি। বলেন, চিকিৎসা সেবা হতে হবে সবার জন্য সহজলভ্য, মানসম্মত ও মানবিক। বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। ঢাকা মেডিকেল কলেজের ইতিহাস শুধু চিকিৎসা শিক্ষার নয়, বরং বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এই মেডিকেল কলেজের 81তম বছরে প্রতিষ্ঠা বার্ষিকীতে সস্ত্রীক হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওনারা বিবেচনা করে সিদ্ধান্ত আলোচনায় চিকিৎসকদের প্রতি রোগীর সেবায় মেডিকেল এথিক্স বাস্তবায়নের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এই মানুষগুলিকে ভালোবাসতে হবে, এই রোগীগুলিকে। এই রোগীগুলির সাথে শুধু ওষুধ নয়, তার সাথে সুন্দর আচরণ দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ডক্টর জুবাইদা রহমান বলেন, গবেষণা চিকিৎসায় উৎকর্ষের শীর্ষে যাবার চেষ্টা করতে হবে ঢাকা মেডিকেল কলেজকে। এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে 200 শয্যা বিশিষ্ট 5টি শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলো তৈরি হয়েছিল বহু বছর যাবত পড়ে আছে বিল্ডিংগুলো। আমরা এইগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি। প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান। এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। অনুষ্ঠানে প্রবেশের পূর্বে বেলুন, পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।